হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা অগাস্ট কোতকে নিয়ে আমরা করব। আর আমরা জানি অগাস্ট কোত হচ্ছেন আমাদের ফাদার অফ সোশিওলজি। তো সেক্ষেত্রে অগাস্ট কোতের কিছু গুরুত্বপূর্ণ অবদান আমরা সমাজতত্ত্বে দেখি, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, এই যে সোশিওলজি টার্ম, এই সোশিওলজি টার্মটা কয়েন করেছেন অগাস্ট কোত। তো সেক্ষেত্রে অগাস্ট কোতের কিছু যে কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলো তো আমরা জানবো, কিন্তু আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা বেসিক্যালি জানবো যে অগাস্ট কোতের ল অফ থ্রি স্টেজ। ল অফ থ্রি স্টেজ বলতে তিনি কী বুঝিয়েছেন। ল অফ থ্রি স্টেজ ছাড়াও অগাস্ট কোতের বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেমন হায়ারার্কি অফ সায়েন্সেস, পজিটিভিজম, সোশ্যাল স্ট্যাটিক এবং সোশ্যাল ডায়নামিক। আমরা পরবর্তী ভিডিওগুলো যেগুলো সবগুলোই আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি তিনটি পার্টকে ফোকাস করব। ল অফ থ্রি স্টেজের যে তিনটি স্টেজের কথা বলেছেন সেই তিনটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, শুরু করছি আজকের আমাদের ল অফ থ্রি স্টেজ। তো অগাস্ট কোত ল অফ থ্রি স্টেজকে নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানে ল অফ থ্রি স্টেজের বেসিক একটা পার্ট যদি বলি, যে সমাজতত্ত্ব ইতিহাসের তাৎপর্য এবং গতি অনুধাবন করে, এবং এর মাধ্যমে সমাজতত্ত্ব মানুষের লক্ষ্য পূরণের ব্যাপারে বিশেষভাবে সাহায্য করে। এবার বিজ্ঞান হিসেবে সমাজতত্ত্ব সবসময়ই কিন্তু সামাজিক নিয়মের অনুসন্ধান করে। তো সেক্ষেত্রে সেই নিয়ম দ্বারা অতীতকে আমরা ভালোভাবে বুঝি, আবার একই সঙ্গে ভবিষ্যতের দিক নির্দেশটাও কিন্তু সেটা করে থাকে, অর্থাৎ ওই ভবিষ্যতের দিক নির্দেশকের একটা পার্ট হিসেবেও কাজ করে। তো সামাজিক পদার্থবিদ্যা অর্থাৎ সমাজতত্ত্ব, যেটা প্রথমে নাম ছিল সামাজিক পদার্থবিদ্যা, সেই সমাজতত্ত্বে উদ্ভাবিত নানা নিয়মের মধ্যে কোত তার তিস্তর বিধিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। এবং এই বিধি অনুযায়ী আমাদের যে চিন্তাভাবনা, মানুষের চিন্তাভাবনা, সেটা একটা পর্যায়ক্রমিকভাবে এগিয়েছে একটা নির্দিষ্ট পর্যায় অনুযায়ী, এবং পর্যায়ক্রমিক অভিব্যক্তির সঙ্গে যুক্ত বলে তিনি মনে করেন। এবং কোত এই যে তিনটি স্তরের কথা বলছেন, সেই তিনটি স্তর মানুষের চিন্তা জগতে এবং সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন, মানে বলা যেতে পারে মানুষের চিন্তা জগৎ এবং সমাজ ব্যবস্থায় যে পর্যায়ক্রমিক আলোচনা বা পর্যায়ক্রমিক অভিব্যক্তি, সেটা তিনটি ভাবে আলোচনা করেছেন, যে মানুষ কোন কোন স্টেজে তাদের চিন্তাভাবনা কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, তার উপর বেস করে তিনটি স্তরের কথা বলছেন। পরিষ্কার? আমরা অগাস্ট কোতের আলোচনায় যে তিনটি স্তরের কথা দেখেছি সেগুলো তো আলোচনা করবই। তার আগেও আরেকটা বিষয় বলা, যে সমাজতত্ত্বের ক্ষেত্রে সমাজতত্ত্ব হলো এই জ্ঞান আর কর্মের একটা সংযুক্ত বিষয়। মানুষের ব্যক্তিমন, মানুষের কাজকর্ম এবং সমাজ, ব্যক্তিমন, কাজকর্ম এবং সমাজ ধারাবাহিকভাবে ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন স্তর অতিক্রম করে একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। কোত তার সামাজিক পদার্থবিদ্যা বা সমাজতত্ত্বের আলোচনায় এই বিবিধ সামাজিক নিয়মকানুন নির্দেশ করেছেন। এই সমস্ত বিবিধ নিয়মের মধ্যে তিস্তর বিধির ওপর তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এবং তিস্তর বিধি, তাই তিস্তর বিধি একটা প্রগতির তত্ত্ব, এবং এটাকে একটা প্রগতির তত্ত্ব হিসেবেই দেখেছেন। যে তিস্তর বিধি, প্রগতি মানে কি, যে ডেভেলপমেন্ট, আমাদের সমাজ ব্যবস্থা ধীরে ধীরে ডেভেলপড হয়েছে বিবর্তনের মধ্য দিয়ে, এবং সেই বিবর্তনটা তিনি তিনটে স্তরে দেখিয়েছেন। এই তত্ত্ব হলো বিবর্তনের একটা একমুখী তত্ত্ব। একমুখী তত্ত্ব মানে যেটা এক দিকে অগ্রসর হয়, একই দিকে অগ্রসর হয়। ওকে, অর্থাৎ যেটা একটা স্তর অতিবাহিত হওয়ার পর সেই স্তরে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না, একমুখী স্তর, একমুখী তত্ত্ব বলা যেতে পারে। কোত মানব জাতির ও মানব সমাজের বিবর্তন বা বিকাশের ধারাকে একটা ছকের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি দেখাচ্ছেন মানব মন, ব্যক্তিমন ও মানব সমাজ সংশ্লিষ্ট ছক অনুযায়ী অগ্রসর হয় এবং বিবর্তিত হয়, এবং পরিশেষে এই স্টেজে পৌঁছায় প্রত্যক্ষবাদী। ওকে, এবং অগাস্ট কোত বলছেন এই অভিমতন, তার অভিমত অনুযায়ী মানুষের ক্রমবিবর্তনের এই ধারা মানব সমাজের ইতিহাসে ঐক্য আর সংহতিকে সুনিশ্চিত করছে, অর্থাৎ ঐক্য আর সংহতিকে ধরে রাখছে। এই তিনটি স্টেজ কী কী? তিনটি স্টেজকে বলছেন, একটি হচ্ছে থিওলজিক্যাল স্টেজ, মেটাফিজিক্যাল 2 নম্বর, এবং 3 নম্বর পজিটিভ। থিওলজিক্যাল স্টেজটাকে আমরা ফিকশিয়াস বলছি, আর মেটাফিজিক্যালটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর পজিটিভটা হচ্ছে সায়েন্টিফিক, মানে যেখানে আমরা মূলত বিজ্ঞান ভিত্তিক স্তর হিসেবে দেখি যে স্তরটিকে। এখন প্রথম স্তরটা আমাদের কি? থিওলজিক্যাল।
তো থিওলজিক্যাল স্টেজে আমরা স্টেজটা আলোচনা করার আগে একটু বলে দিই যে অগাস্ট কোত কিন্তু তার যে এই যে ত্রিস্তরবিধির ধারণা, এই ধারণা কিন্তু একজনের কাছ থেকে তিনি প্রভাবিত হয়েছেন বা তার ধারণাকে তিনি ডেভেলপ করেছেন। কোত তার গুরু ও পূর্বসূরি সাসিমোর কাছে ঋণী। সাসিমো মানুষের জ্ঞান আরোহণের ক্ষেত্রে 3টি কালানুসারী পর্যায়ের উল্লেখ করেন: ধর্মভিত্তিক, আধিবিদ্যক ও বৈজ্ঞানিক, এই 3টি স্তর। এবং চিন্তার রাজ্যে এই 3 পর্যায়ে কোত প্রদত্ত বিবরণ সাসিমোর বিবরণের অনুসারী এবং সাসিমোর লেখায় যেসব ধারণা অঙ্কুরিত ছিল সেগুলোকে কোত আরও সুস্পষ্ট আর সুসম্মিত করেছেন, মানে সেই ধারণাটাকেই কিন্তু কোত ডেভেলপ করেছেন। সেই ধারণার মধ্যে প্রথম যে ধারণাটি তিনি বলেছেন, প্রথম যে ফার্স্ট স্টেজ ধর্মতাত্ত্বিক বা কাল্পনিক স্তর। এই স্তরে মানুষ কেমন ছিল, মানুষের চিন্তাভাবনা কেমন ছিল? এই স্তরে মানুষের জ্ঞানের ব্যবহার ছিল ধর্মভিত্তিক, অর্থাৎ যা কিছু মানুষ জ্ঞান অর্জন করছে সব ধর্মের ওপর বেস করে। জগৎ সংসারে যা কিছু হতো, যা মানুষের ধারণা ছিল, সমস্তটাই ধর্মভিত্তিক। এই সময় বিশ্বাস করা হতো জাগতিক বিষয়াদি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয় অতিপ্রাকৃত ক্রিয়ার ফলে। এই পর্যায়ে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস এবং আস্থা ছিল অগাধ। দেবদেবীর অস্তিত্বে আস্থা ছিল প্রগাঢ়, অর্থাৎ মানুষ যা কিছু হতো সব কিছুর মূলেই মানুষ মনে করত অতিপ্রাকৃত শক্তি রয়েছে, দেবদেবীর অস্তিত্ব রয়েছে, তারাই আমাদের সোসাইটিকে কন্ট্রোল করছে। মানুষ মনে করতো যে ঈশ্বরীয় বিধান, এই ঈশ্বরীয় বিধানই সামাজিক এবং প্রাকৃতিক যা ঘটনা হচ্ছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তাহলে বোঝা গেল এই অধ্যায়টি ছিল কি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক। এই অধ্যায়টি ছিল সম্পূর্ণরূপে আধ্যাত্মিক। ওকে, তো এই অধ্যায় আবার অতিবাহিত হচ্ছে 3টি পর্যায়ের মধ্য দিয়ে। একটা পর্যায়কে বলছে অন্ধভক্তিবাদ, যেটাকে ফেটিসিজম বলা হয়, বহিশ্বরবাদ মানে অনেক ঈশ্বরে বিশ্বাসী, আর আরেকটি ধারা ছিল যে মানুষগুলো মনে করতো তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী। তারা মনে করতো আমাদের এক ঈশ্বর, তারা সোসাইটিতে মনে করতো একটাই ঈশ্বর, তিনিই সব কিছু কন্ট্রোল করছেন, যেটাকে আমরা সোশিওলজি অফ রিলিজিয়নে আলোচনা করা হয় মোনোথিজম বলে। পেটিসিজম, পলিথিজম, মোনোথিজম। এই ধর্মভিত্তিক স্তরে আরেকটি বিষয় ছিল যে ধর্মভিত্তিক আর কাল্পনিক স্তরের কিছু বৈশিষ্ট্য এবার আমরা দেখে নেব, যে আমরা বেসিক্যালি এই স্তরগুলোকে কিভাবে দেখি। ধর্মভিত্তিক বা কাল্পনিক স্তরের সমাজ ব্যবস্থার আকৃতি প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, এবং এই ব্যবস্থা ছিল কি ধর্মভিত্তিক। এই সময় মানুষের জ্ঞান ছিল কেমন? অবৈজ্ঞানিক প্রকৃতির, মানে যেখানে টোটালি অবৈজ্ঞানিক ভাবনা চিন্তাগুলো নিয়ে আলোচনা হতো। এই সমাজ ব্যবস্থায় বল প্রয়োগের মাধ্যমে সামাজিক সম্পর্ক নির্ধারিত হতো, নিয়ন্ত্রিত হতো। সমাজ জীবনের শৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ নজর দেওয়া হতো, এবং রাজতন্ত্রের অনুকূল এই সমাজ ব্যবস্থা ছিল প্রভুত্ব ভিত্তিক। প্রথম পর্যায়ে জ্ঞানের ব্যবহার ছিল ধর্মভিত্তিক, রাজতন্ত্রের অনুকূল ছিল কি সব প্রভুত্ব ভিত্তিক, এবং প্রথম পর্যায়ে তো জ্ঞান ছিল ধর্মভিত্তিক, কিন্তু দৈব শক্তির সকল ঘটনার উৎস হিসেবে মনে করা হতো, বলা হতো কি সব কিছুই পরিচালিত হয় ভগবানের বিধান অনুযায়ী। এবং এই স্তরে সব কিছুই ছিল তর্কের অতীত, কারণ সেখানে কিন্তু মানুষ কখনোই তর্কের ক্ষেত্রে কখনোই বৈজ্ঞানিক বা লজিক বা যুক্তি এই দুটি বিষয় কখনোই কিন্তু থাকতো না। মানুষের জ্ঞান ও সমাজ উভয় ছিল এই পর্যায়ে তাহলে কি প্রভুত্বভিত্তিক আর রাজতন্ত্রের অনুকূল। এবং এই স্তরে কী হতো, শৃঙ্খলা সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, এবং এই পর্যায়ে এসেই কিন্তু ধর্মীয় অনুশাসন, রাজকীয় নির্দেশ শৃঙ্খলা সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। এবং মূলত অবৈজ্ঞানিক যুক্তিকে কেন্দ্র করে এই সমাজ গড়ে উঠেছিল। আমরা একদম প্রথমেই বললাম যে এই সমাজ ছিল অবৈজ্ঞানিক প্রকৃতির। অবৈজ্ঞানিক যুক্তিগুলো এখানে তার যুক্তিগুলোর উপর নির্ভর করে এই সমাজ কিন্তু গড়ে উঠেছে। তাহলে বোঝা গেল আমরা এমন একটা সোসাইটির কথা বলছি যে সোসাইটি সম্পূর্ণরূপে একটা ধর্মের ওপর, ধর্মভিত্তিক চিন্তাধারা বা আধ্যাত্মিক চিন্তাভাবনার উপর নির্ভরশীল। এরপরে কি হলো, আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, একটা ছবি দিয়েছি, সেই ছবিটা দেখলে বোঝা যাবে যে থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং
পজিটিভ স্টেজটা কী, এবং এই ছবিটা একটু স্ক্রিনশট করে রাখো, আমরা পরে আর একটা ডায়াগ্রাম রেখেছি সেটার সঙ্গে কানেক্ট করতে পারবে। ওকে, দ্বিতীয় যে স্তর অধিবিদ্যক বিমূর্ত, এই স্তরটাকে আমরা কি বলছি? বিমূর্ত। বিমূর্ত মানে কি? মানে যে স্তরের কোনো আকার নেই। দ্বিতীয় স্তরটি হলো অধিবিদ্যক বা বিমূর্ত স্তর। অগাস্ট কোতের অভিমত অনুযায়ী 1300 সালের দিকে এই দ্বিতীয় স্তরটির সূত্রপাত ঘটে এবং এই স্তরের পরবর্তী স্তরের মধ্যে যোগসূত্রের একটা ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই স্তরটি পরিবর্তনের সূচক হিসাবে প্রতিপন্ন হয়। অর্থাৎ এটা কি হচ্ছে? এই স্তরটা পরিবর্তন নিয়ে আসছে। দ্বিতীয় পর্যায়ে পার্থিব ক্ষমতা অধিকতর প্রাধান্য পায়। পার্থিব ক্ষমতা এখানে বেশি গুরুত্ব পেল এবং ঐশ্বরিক বিধান আর দৈব শক্তির ধারণা এখানে কিন্তু অস্বীকার করা হলো। এই স্টেজে এসে যে ভাবনা চিন্তাটা আগে ছিল ঐশ্বরিক বিধান দৈব শক্তি, সেটা ধারণা থাকলো না। এই স্তরে পার্থিব ক্ষমতা আধ্যাত্মিক ক্ষমতার একটা পার্থক্য দেখা গেল। এই সময়ে অধিবিদ্যক চিন্তাভাবনার উন্মেষ ঘটলো। মানে এই সময় মানুষ কি মনে করতো? যে সমাজ বা সামাজিক ঘটনা নিয়ন্ত্রিত হচ্ছে বিমূর্ত কিছু নীতি, প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা। আচ্ছা, প্রসঙ্গত একটু বলি যে আমাদের যে প্রথম স্তর, সেই স্তরটি ছিল মিলিটারিস্টিক। হ্যাঁ, আমরা এটা পরে কানেক্ট করে দিচ্ছি, তিনটে স্তরকে প্যারালালি আলোচনা করে দেবো। তাহলে এই সময় মানুষ মনে করতো কি? যে সমাজ ও সামাজিক ঘটনাসমূহ নিয়ন্ত্রিত হয় প্রাকৃতিক শক্তির দ্বারা। তার ফলে প্রকৃতির যে ধারণা দেবদেবীর ধারণার তুলনায় অস্বচ্ছ এবং জটিলতর, এবং বৈদিক বিবর্তনের ক্ষেত্রে সে সময় মানুষ কিন্তু কিছুটা এগিয়ে গেল। অর্থাৎ মানুষ এই সময়ে ভাবতে শুরু করলো কি আমাদের সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে বিভিন্ন বিমূর্ত নীতি, প্রাকৃতিক নিয়ম এবং প্রকৃতি প্রদত্ত অধিকারের দ্বারা, এবং এই ধারণা ধীরে ধীরে প্রচার আর প্রসার লাভ করলো। এই সময় এই যে প্রসার লাভ করলো, ধীরে ধীরে যখন ছড়ালো, প্রাকৃতিক বিধির অনুরূপ বিভিন্ন আইনের দ্বারা সমাজ পরিচালিত হওয়া উচিত বলে মনে হলো, এই ধারণা প্রাধান্য লাভ করলো। অর্থাৎ কি? বিভিন্ন আইন, এই রকম সমাজ গড়ে ওঠে কি? আইনসঙ্গত এবং সুসংগঠিত শাসন ব্যবস্থা এই রকম সমাজে গড়ে ওঠে। কিন্তু আইনের ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করায় সমাজের বাস্তবতাকে অস্বীকার করা হয় এবং সমাজ সম্পর্কে মানুষের মনে একটা আনুষ্ঠানিক ধারণা গড়ে ওঠে। এবং এই পর্যায়কে কোত কি বলছেন? আইন নির্ভর ও আনুষ্ঠানিক সমাজ, আনুষ্ঠানিক হিসেবে আখ্যা দিচ্ছেন। আর তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্টেজটাকে আইন নির্ভর বলছে। এই সমাজ উপেক্ষিত হয় আধ্যাত্মিক কর্তৃত্বকারীদের একচেটিয়া শাসন, তাদের শাসনটা কিন্তু এখানে মেনে নেওয়া হচ্ছে না। এখানে আইন নির্ভর আর আনুষ্ঠানিক যে বিষয় বা আনুষ্ঠানিক যে ধারণা, সেটাই বেশি গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ কি? ক্ষমতা চলে গেল কাদের হাতে? ক্ষমতা চলে গেল সমরনায়কদের হাতে। সমন্বয়কদের হাত থেকে আইনজ্ঞ আর কূটনীতিবিদদের হাতে। একদম প্রথমে কাদের হাতে ছিল? সমন্বয়কদের হাতে, যেটাকে আমরা মিলিটারিস্টিক সোসাইটি বলছি। সেই মিলিটারিস্টিক সোসাইটির হাত থেকে ধীরে ধীরে আইনজ্ঞ আর কূটনীতিবিদ যারা, তাদের হাতে এই ক্ষমতা চলে গেল। এবং সমাজের সামরিক মনোভাব বিরাজ করলেও আগ্রাসন অপেক্ষা প্রতিরক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। এবং এই সমাজে কি তখন দেখা গেল? সংঘাত আর দ্বন্দ্ব আমরা ধীরে ধীরে দেখতে পেলাম। এবং এর যে পরবর্তী স্টেজ হিসেবে আমরা দেখলাম বৈজ্ঞানিক বা দৃষ্টবাদী স্তর আসলো। দৃষ্টবাদী বা বৈজ্ঞানিক স্তর কি? এটা হলো তৃতীয় তথা চূড়ান্ত একটি স্তর। মানে এই স্তরের সূত্রপাত ঘটেছে ঊনবিংশ শতাব্দীর উষাকালে, কিন্তু মানুষের যে জ্ঞানের বিবর্তনের ধারা, এই পর্যায়ে প্রত্যক্ষবাদী ধ্যান ধারণা বিকশিত হয়। বিজ্ঞানসম্মত নিয়মাবলীর প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণে উদ্যোগী হয় এবং এই সময় কল্পনার পরিবর্তে পরীক্ষা নিরীক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ওকে, তাহলে তাহলে দৃষ্টবাদী ভাবনা কি হলো? দৃষ্টবাদী ভাবনাতে সম্পূর্ণরূপে মানুষের যে ভাবনা চিন্তা ছিল দুটো স্তরে, সেই স্তর থেকে বেরিয়ে মানুষ ভাবতে লাগলো কিভাবে? বিজ্ঞানসম্মত নিয়মাবলী দিয়ে মানুষ বিচার বিশ্লেষণ করতে শুরু করলো। দ্বিতীয় পর্যায়ের পর একসময় অধিবিদ্যক চিন্তাভাবনার অবসান ঘটলো। এই পর্যায়ে এসে এই সময় দৃষ্টবাদী চিন্তাভাবনার বিকাশ এবং বিস্তার ঘটলো। এই স্তরে বিজ্ঞানসম্মত চিন্তাধারা বিকশিত হলো, শিল্পযুগের সূচনা হলো। এই যুগটাকে আমরা কি বলছি? শিল্পযুগ। এবং দৃষ্টবাদী মানব সভ্যতার মূল ভিত্তি ছিল কি? এই যে আমরা যে দৃষ্টবাদী স্তরের কথা বলছি, এই স্তরের মূল ভিত্তি ছিল কিন্তু শিল্প।
অর্থাৎ শিল্পনির্ভর সমাজের সঙ্গে সংযুক্ত থাকে কি, শিল্পনির্ভর সমাজের সঙ্গেই কিন্তু প্রত্যক্ষবাদের চিন্তাভাবনা থাকে। আর এই সময় মানে প্রত্যক্ষ মানে দৃষ্টবাদিতা ভাবনা, যেটা এই সময় দৃষ্টবাদী নীতির প্রয়োগ পরিলক্ষিত হয়। অর্থাৎ তার ফলে কি হয়, সমাজে শৃঙ্খলা প্রগতির মধ্যে একটা সমন্বয় দেখতে পাই আমরা। মানে মানুষ এই স্তরে এসে মানুষ একদম বৈজ্ঞানিকভাবে যে কোনো বিষয় বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানসম্মত নিয়মাবলীর দ্বারা সব কিছু ভাবতে লাগলো, বিষয় বিচার বিশ্লেষণ করতে শুরু করলো। তার ফলে কি সমাজে শৃঙ্খলার প্রগতির মধ্যে একটা সমন্বয় দেখা গেল। এবং অর্থাৎ কি আইন নির্ভর সমাজের পরিবর্তে চলে আসলো কি শিল্প নির্ভর সমাজ। প্রথমে সমরনায়কদের ওপর ছিল, তাদের কাছ থেকে আইন নির্ভর বা কূটনীতিবিদদের হাতে গেল, তারপর আস্তে আস্তে সেটা হয়ে গেল শিল্প নির্ভর সমাজ। অর্থাৎ সোসাইটির সময়ের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে বিবর্তিত হয়ে সমাজের যে ধারা, সেই ধারার যে পরিবর্তন দেখেছি, সেই পরিবর্তনগুলোই কিন্তু এই তিনটি স্তরের মধ্য দিয়ে অগাস্ট কোট দেখানোর চেষ্টা করেছেন। ওকে, এরপর আমরা আরেকভাবে বলতে পারি যে এই স্তরেই আমরা তাহলে বলতে পারি কি শিল্পযুগের সূচনা হয়। প্রত্যক্ষবাদী মানব সভ্যতার মূল ভিত্তি কি, এই শিল্প সভ্যতা। এবং শিল্পনির্ভর সমাজের সঙ্গে সংযুক্ত থাকে কে, দৃষ্টবাদী চিন্তাভাবনা। শিল্প সভ্যতা মানেই সেখানে দৃষ্টবাদী চিন্তাভাবনা থাকবে। আর এই সময় শিল্পোৎপাদনের সম্পর্কিত নীতির দ্বারা সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রিত হতো, বৈজ্ঞানিক মনোভাবের উন্মেষ ও উৎপাদন ব্যবস্থা সুসংগঠিত হওয়ার সাথে সাথে সামরিক মনোভাব হ্রাস পায় এবং এই স্তরে সমাজ নিয়ন্ত্রিত হয়। এবং কাদের দ্বারা, শিল্পপতি এবং বৈজ্ঞানিক দ্বারা। এবং এই পর্যায়ে দৃষ্টবাদমূলক নীতির প্রয়োগের ফলে সমাজের শৃঙ্খলার প্রগতির মধ্যে একটা সমন্বয় সাধিত হয়। অর্থাৎ কোচ যে শিল্পনির্ভর সমাজের কথা বলছেন তা হলো প্রকৃত অর্থে কি ধনতান্ত্রিক সমাজ, কারণ শিল্পনির্ভর সমাজই তো পরবর্তীতে ধনতন্ত্রের উদ্ভব ঘটায়, তাই না? তো কোতের সময়ে এই সমাজ গড়ে ওঠে। কোত বিশ্বাস করতেন যে বৈজ্ঞানিক চিন্তাধারা মণ্ডিত এই শিল্পনির্ভর সমাজ কালে কালে সমস্ত মানুষের সমাজে পরিণত হবে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মানুষের অগ্রগতির প্রতিটি স্তর পূর্ববর্তী স্তর অপেক্ষা উন্নত। দেখো আজকে আমরা যদি এই দৃষ্টবাদী স্তরের কথা বলি, আমরা যে প্রথম দুটি স্তরে দেখলাম, সেই দুটি স্তরের থেকে কিন্তু দৃষ্টবাদী স্তর অনেক ডেভেলপড। তো শিল্পনির্ভর সমাজ হলো সর্বশেষ ও ফলত সবচেয়ে উন্নত স্তর। এই যে একমুখী বলছিলাম, একমুখী মানে এই শিল্পনির্ভর সমাজ থেকে কখনোই কিন্তু সমনির্ভর সমাজে এই সমাজ কখনোই ব্যাক করবে না। সে কারণেই এটাকে কি বলা হচ্ছে, একমুখী তত্ত্ব। ওকে, তো সেক্ষেত্রে মানুষের অগ্রগতির প্রত্যেকটা স্তর তার পূর্ববর্তী স্তর অপেক্ষা উন্নত এবং শিল্পনির্ভর সমাজ হলো সর্বশেষ আর সবচেয়ে উন্নত স্তর। এটাকে আমরা পরবর্তীতে প্রত্যক্ষবাদ বা দৃষ্টবাদী বা পজিটিভিজম যখন পড়বো আরেকটু জানবো। এবার আমরা লাস্ট আমাদের একটা ডায়াগ্রামের মধ্য দিয়ে বিষয়টিকে আজকের ক্লাসটি শেষ করব, যেখানে দি ল অফ থ্রি স্টেজে আমরা কি দেখছি যে থিওলজিক্যাল স্টেজ মূলত ধর্মভিত্তিক। তারপর ধীরে ধীরে যখন আইন নীতি, দেখো আইন নীতি মানেই সেখানে আইন নীতির ওপর বেস করে এই স্টেজটা আসলো আইন নির্ভর। এবং পজিটিভ স্টেজ মানেই সেখানে সায়েন্স। এই যে আমরা সিম্বলগুলো দেখলেই বুঝতে পারছি যে মানুষের চিন্তাভাবনা সমস্ত বিজ্ঞান দ্বারা মানুষ সেটাকে ব্যাখ্যা করতে লাগলো, বা বৈজ্ঞানিক চিন্তাভাবনা দ্বারা মানুষের প্রত্যেকটা বিষয়কে মানুষ বিচার বিশ্লেষণ করতে শুরু করলো। অর্থাৎ যেটা পজিটিভিজম বা আমরা বলতে পারি পজিটিভ স্টেজের উদ্ভব ঘটালো, বা মানুষ ধীরে ধীরে তাদের চিন্তাভাবনার জগতে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসলো এই লাস্ট স্টেজে গিয়ে, যেটাকে আমরা শিল্পনির্ভর সমাজ বলে আখ্যায়িত করেছি। ওকে, আশা করছি বোঝা গেল তিনটে স্তর। আমরা অগাস্ট কোতের আলোচনায় মূলত দেখলাম যে মানুষের চিন্তাভাবনা এবং মানুষের সোসাইটির বিবর্তন কিভাবে তিনটি স্তরের মধ্য দিয়ে হয়েছে, এবং আমরা যে বর্তমান বা আধুনিক বা শিল্পনির্ভর সমাজে বসবাস করছি সেটার বিবর্তনই বা কীভাবে হয়েছে, এই সমস্তটা তিনি ল অফ থ্রি স্টেজের মধ্যে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওকে, আশা করছি মোটামুটি বোঝা গেছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর দেখা হচ্ছে পরের ক্লাসে। আর তোমার যদি কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমি নিশ্চয়ই পরবর্তী ক্লাসগুলোতে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ক্লাস।